গুনার সমাজ ডুবছে বলে আমরা থেমে থাকতে পারি না। দ্য কোয়ালিটি অফ লাইফ ইজ ইন মোশন। আজকে সেই সমাজ বা সোসাইটির একজন বা সোশিওলজির একজন পায়োনিয়ার আমাদের রেসপেক্টেড ডক্টর শ্রীকুমার মুখার্জি দাদাকে আমি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনি এসে যদি আপনার টকটা দেন তাহলে খুব ভালো লাগবে। অ্যাজ আই এক্সপ্লেইন, দিস উইল বি আ bilingual talk. In alternative mode, we will be speaking in English and Bengali at the same time so that we can cater to an equal amount of audience from both languages. Shrikumar da, please. এদিক দিয়ে আসতে পারো, কোনো ম্যাটেরিয়াল আছে হোয়াটসঅ্যাপে যেটা ঠিক ওই দিক দিয়ে আমরা কন্ট্রোল করবো। প্রিয় পরম শ্রী ঠাকুর, পূজনীয় বুদ্ধদেবদা, পূজনীয় মা, পূজনীয় বালার্ক চক্রবর্তীদা, আমার বন্ধু এখানে সঞ্জিত সিংদেও, খুব ভালো লাগছে মতন, যদিও আমার স্কুল ফ্রেন্ডও, কিন্তু একটা বিশেষত্ব তার মধ্যে ছোটোবেলা থেকে আমরা দেখেছিলাম। সে এখন এত বড় একটা বৈজ্ঞানিক এবং তার এত বিস্তৃত কাজ, তাকে এই মঞ্চে আমি দেখতে পেয়ে আরও অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি। সৌভিকরা মাস্টার উইদেনের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে এই যে ব্যবস্থা করেছে, এই যে শুরু হলো সবে, আমি এর মধ্যে একটা বিশাল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কারণ তার পরিচিতি এখনো বিশ্বের কাছে পৌঁছায়নি। তার একটা পরিচিতি পৌঁছেছে, বলল বিশ্বে প্রচুর তার অনুগামী আছেন, একটা স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে, রিলিজিয়াস প্ল্যাটফর্মে হয়তো 5, 6, 7 কোটি হতে পারে, কিন্তু তার যা অবদান সেটা একটা সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না। এই যে আজকে আলোচনার বিষয় রাখা হয়েছে সায়েন্স অফ সেলফ অ্যান্ড সোসাইটি, তিনি হলেন সায়েন্টিস্ট অফ সায়েন্স অফ এক্সিস্টেন্স। আমরা সেই দৃষ্টি দিয়ে একটুখানি আলোকপাত করার চেষ্টা করব। তিনি যা দিয়ে গেছেন সেটা একটা সমুদ্র, সেই সমুদ্র থেকে কয়েক গ্লাস হয়তো জল আমি নেবার চেষ্টা করব। আমি যে আজকে এখানে এসছি, তার সান্নিধ্যে এসছি, এখানে যিনি বসে আছেন পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী মহোদয়, তার কাছে আমি কৃতজ্ঞ যে তিনি কি সেটা আমি তার কাছে এসে জানতে পেরেছি। তার আগে একটা ইতিহাস ছিল, সেটা বিশেষ করে বলা প্রয়োজন এই প্ল্যাটফর্মেতে। আমি বিশ্বাস করতাম ঈশ্বরের কোনো অস্তিত্ব হয় না, এবং যারা ঈশ্বর বিশ্বাস করেন তারা একটা অবৈজ্ঞানিক চিন্তাভাবনার ফল হিসেবে ঈশ্বরকে বিশ্বাস করেন। এটা আমি মানতাম, এবং আমিও নিজেকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করতাম। ধর্ম মনে করতাম যে ধর্ম তাই যা হলো দুর্বল মানুষের আস্থার জায়গা, মানুষ দুর্বল হলে ধর্মের দিকে এগোয়, এইরকম জাতীয় কথা মনে করতাম। আমি মনে করতাম এই ধর্মের সাথে বিজ্ঞানের চিরকালের দ্বন্দ্ব, যে কোনোদিন মিল হতে পারে না, দুটো পরস্পরের বিরোধী, অ্যান্টাগনিস্টিক আমি মনে করতাম আধ্যাত্মবাদ এবং বস্তুবাদের করমর্দন কোনোদিন হতে পারে না।
দুটো পরস্পরের সম্পূর্ণ বিরোধী ধারণা। আধ্যাত্মবাদ মনে করতাম যে একটা বিশ্বাসের জায়গা থেকে, যার পেছনে কোনো যুক্তি নেই, যার পেছনে কোনো বিজ্ঞান নেই। আর বস্তুবাদ, মেটেরিয়ালিজম, যার পেছনে যুক্তি আছে, যার পেছনে বিজ্ঞান আছে, অস্তিত্ব আছে, যে বাস্তবতার উপর দাঁড়িয়ে যে দর্শন, সে হলো মেটেরিয়ালিজম। অতএব মেটেরিয়ালিজম আর স্পিরিচুয়ালিজমের চিরশত্রুতা। এই ভাবনা নিয়ে এগোতে এগোতে বহু প্রশ্ন মাথায় আসতো, প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করতাম। তাহলে এত মানুষ ধর্ম করে কেন? ঈশ্বর করে কেন? ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে বিশ্বের বেশিরভাগ মানুষের মধ্যে যারা নিজেদের প্রভাব বিস্তার করেছেন, এবং সেই প্রভাব মুছে তো যায়নি, ক্রমশ সে প্রভাব বৃদ্ধি পেয়েছে। সেই ব্যক্তিত্বরা কিন্তু প্রত্যেকে ধর্মের কথা বলছেন। সেই ব্যক্তিত্বরা প্রথমে চিরকাল ঈশ্বরের কথা বলছেন। পরিসংখ্যান বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে, আজকের দিনে 70% যে বিশ্বের জনসাধারণ তারা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে, তথাকথিত ধর্ম বিশ্বাস করে। তাদের মধ্যে বৈজ্ঞানিকও আছেন, দার্শনিক আছেন। তাহলে এটা কেন? এর একটা উত্তর খোঁজা দরকার, একটা উত্তর পাওয়ার প্রয়োজন আছে। তাহলে কিন্তু আমার ভুল নাকি চিন্তার ভুল? বিবেকানন্দ পড়ার চেষ্টা করলাম, অরবিন্দ পড়ার চেষ্টা করলাম, কিছু রবীন্দ্রনাথের কবিতা একটু পাতা উল্টে দেখার চেষ্টা করলাম, সন্তুষ্টি হলো না। একদিন হঠাৎ আমার বাবার আলমারিতে একটি বই খুঁজে পেলাম। বইটির নাম নানা প্রসঙ্গের প্রথম খণ্ড, এবং সেটা একটা প্রশ্নোত্তরী বই। সেখানে প্রশ্ন করছেন, প্রশ্নকর্তা যিনি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। এবং প্রশ্নের উত্তর যিনি দিচ্ছেন, তিনি ম্যাট্রিক পাস করেননি, মেডিকেল পড়তে গেছিলেন, শেষ পরীক্ষা দেননি, অর্থাৎ সার্টিফিকেট তিনি পাননি। তার নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী। তার সাথে কথোপকথন। প্রশ্নের উত্তর এক জায়গায় তিনি বলছেন, পশ্চিমের বৈজ্ঞানিকেরা আমাদের থেকে বেশি ধার্মিক। মাথায় একটা ধাক্কা লাগলো, কি কথা বলছে? আমার মনে হয় পশ্চিম দেশের ওয়েস্টার্ন সায়েন্টিস্ট আর মোর ধার্মিক দ্যান দ্য ইন্ডিয়ানস, দ্যান আস। ধাক্কা লাগলো। আবার দেখলাম তিনি বলছেন, আমার মনে হয় বস্তুবাদ আর আধ্যাত্মবাদ এই শব্দগুলোই বৃথা, দুটোই পরস্পরের পরিপূরক, দে বোথ আর কমপ্লিমেন্টারি। আবার ধাক্কা লাগলো, ধারণাগুলো আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো। আবার তিনি বললেন, এই কথাটা আমি পূজনীয় দাদার কাছে প্রথম শুনলাম, ঈশ্বর আছে ইন টার্মস অফ এক্সিস্টেন্সিয়াল আর্জ অফ ম্যাটার। বস্তুর অস্তিত্ব রক্ষণী আবেগ হিসাবে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। এক নতুন দিগন্ত খুলে গেল। কি বলছেন ইনি? আকর্ষণ অনুভব করলাম। করতে যত ভেতরে যেতে লাগলাম, দেখলাম এক নতুন সত্যের অনুসন্ধান তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। পৃথিবী এই সম্বন্ধে অজান, পৃথিবী জানে না, অনুগামী বহু রয়েছে তার, কিন্তু এই দিক দিয়ে চিন্তা ভাবনা সংখ্যা খুব কম। সেই দিকে এগোতে এগোতে দেখলাম যে এর পেছনে একটা আছে বিশাল ইতিহাস, 5000, 7000, 10,000 বছরের ইতিহাস। সেই ইতিহাসটাকে তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরছেন। এই সৌভিক এক্ষুনি বলছিল
পুরুষোত্তমের কথা, এই যে যারা বিশ্ব শিক্ষক, যারা পৃথিবীর অধিকাংশ মানুষকে অনুপ্রাণিত করেছে তাদের চিন্তা দিয়ে, তাদের দর্শন দিয়ে, তার শিক্ষা দিয়ে, তার জীবন দিয়ে, সেই মানুষগুলির কথাগুলির মধ্যে পার্থক্য নেই। আমরা অতীতে যেগুলি বিশ্বাস করতাম, যে দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বাস করতাম, আমরা যুক্তি খুঁজতাম, আমরা লজিক খুঁজতাম, আমরা বিজ্ঞান খুঁজতাম, সেই বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সে তার উত্তরগুলো খুঁজে পেতাম না, তার ঠিক সমাধান পেতাম না। কিন্তু সেই ধারাবাহিকতার মধ্যে দিয়ে সেই কথাগুলোই বিজ্ঞানের ভিত্তিভূমির ওপর এই মানুষটি দাঁড় করিয়ে দিচ্ছেন ক্রমশ। এই হলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি কি বলছেন? তিনি বলছেন যে মানুষের জীবনের প্রথম চাহিদা হলো অস্তিত্ববোধ। সে বেঁচে থাকতে চায়। এই যে এক্সিস্টেনশিয়াল অব ম্যাটার বলছে, তিনি বলে ম্যাটারের মধ্যে অস্তিত্ব রক্ষণী আবেগ রয়েছে। এটাকে ভেরিফাই করার চেষ্টা করলাম, কিভাবে ইনি বলছেন, এ কথা বলছেন কি করে। সত্যি তো দেখা যাচ্ছে যে অর্গানিক এলিমেন্ট, দ্য ইভলিউশন অফ অর্গানিক এলিমেন্ট টেক্স ফ্রম দ্য ইনঅর্গানিক এলিমেন্ট, অর্থাৎ জীবনের সৃষ্টির পেছনে রয়েছে বস্তুর সক্রিয়তা, তারও পিছনে যদি চলে যেতে হয়, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিবর্তন হচ্ছে, কি করে হচ্ছে, তারই তো ক্রম পরিণতিতে আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই সব কথাবার্তা বলছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠতম বুদ্ধিমান জীব হিসাবে মানুষ হিসাবে আমরা কথাবার্তা বলছি। এই যে বস্তুর বিবর্তনের মধ্যে দিয়ে জীবনের বিবর্তন নিয়ে মধ্যে দিয়ে চেতনার বিবর্তন, এই যে ইতিহাস, এই যে প্রক্রিয়া, এই যে বিবর্তনী প্রক্রিয়া, তার পিছনে কোন শক্তি কাজ করছে? ঠাকুর বলছেন এইটাই হলো ঈশ্বরত্ব। এই জ্ঞানের মধ্যে দিয়ে, জ্ঞানের বিকাশের মধ্যে দিয়ে পরিবেশের সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্কের মেকানিজমকে যদি খুঁজতে আমরা আরম্ভ করি, চেষ্টা করি, তাহলে দেখা যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি অনুপরমাণু থেকে শুরু করে প্রতিটি বস্তু কোনোটাই অত্যাজ্য নয়। প্রতিটির ভূমিকা রয়েছে আমার অস্তিত্বের পেছনে, অস্তিত্ব রক্ষার পেছনে, আমার অস্তিত্বের জন্য, আমার স্বার্থের জন্যে। এই অনুভূতির জায়গায় যদি আমরা আসতে পারি, তাহলে কিভাবে আমি কাউকে অস্বীকার করতে পারি, কাউকে তার অস্তিত্বকে সংকটে ফেলতে পারি। সে মানুষ হোক, পরিবেশ হোক, পৃথিবী হোক, আকাশ হোক, করতে পারি না। এই চিন্তা ভাবনার উন্মেষ প্রথমে হয়েছিল আজ থেকে 8-10 হাজার বছর আগে, একটা বিশেষ স্পিসিসের মধ্যে, একটা বিশেষ আমি সংস্কৃতি বলবো, মানব সংস্কৃতির ধারার মধ্যে, যাকে আমরা বলি আর্য সংস্কৃতি, যারা প্রথম এই দর্শন দিয়েছিলেন মানুষকে, পৃথিবীকে, যে পৃথিবীর প্রতিটি বস্তুকে, প্রতিটি অস্তিত্ব, যার অস্তিত্ব রয়েছে, প্রত্যেকে আমার বেঁচে থাকার জন্য অবশ্য প্রয়োজনীয়, প্রত্যেককে রক্ষা করে আমাকে বাঁচতে হবে। তারা কি বলছেন? এই করতে গিয়ে তারা কি দেখলেন? কোন বিজ্ঞানকে আবিষ্কার করলেন তারা? প্রথমে দেখলেন এই যে ইকোসিস্টেম, ইউনিভার্সাল ইকোসিস্টেম, সোশিও বায়োলজিক্যাল ইকোসিস্টেম, এই টোটাল ইকোসিস্টেমকে রক্ষা করতে গেলে, আমার নিজের স্বার্থে রক্ষা করতে গেলে, এই ইকোসিস্টেমকে যে জানেন, হু নোজ দ্য মেকানিজম অফ দিস টোটাল ইকোসিস্টেম, I need to submit myself to that very person, the man of wisdom. এমন একজন মানুষের যার মধ্যে সেই প্রজ্ঞা রয়েছে, সেই ব্যক্তিত্বের প্রতি আমার যখন সমর্পণ হবে, অনুরাগ হবে, তার প্রতি আমি শ্রদ্ধাশীল হব, তখন অটোমেটিক্যালি I will imbibe all those qualities, and the science, the revelation of that mechanism, the secret of the mechanism will be evolved in myself. Then I will gradually groom myself the science of this ecosystem. এটা প্রথমে তারা আবিষ্কার করলেন। এইভাবে তারা কিছু প্রোটোকলস অ্যাপ্লাই করলেন সোসাইটির মধ্যে। তার সাথে সাথে তারা আরেকটা জিনিস করলেন,
এই ব্যাপারটাকে মানুষের মধ্যে ইম্পার্ট করতে হবে, অধিকাংশ মানুষকে এর মধ্যে আনতে হবে, এই সংস্কৃতির মধ্যে সবাইকে যুক্ত করতে হবে, তাকে কালচারটাকে রিপিট করতে হবে, তাদের মধ্যে প্রবেশ করাতে হবে কালচারের মধ্যে, তাকে দে শুড ব্রিং অল দোজ পিপল ইন দিস ফোল্ড অফ দিস কালচার। এই কালচারের মধ্যে তাকে আনতে হবে, তাদের শিক্ষিত করে তুলতে হবে, এই কালচারকে ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে, তবে কি আমি বাঁচতে পারবো। তারা বুঝেছেন যে প্রত্যেককে বাঁচিয়ে রাখতে হবে, বাঁচানো যাবে না। এটা জানতে পারলাম তারা সেই শিক্ষার মূল তত্ত্ব কি। এর সাথে সাথে আর একটা জিনিস তারা বললেন, যেটা আজকের দিনে আমরা হারিয়ে ফেলেছি প্রায় প্রায়। এই যে গুণাবলীগুলিকে আমি আয়ত্ত করলাম, গুণাগুলিকে যিনি ইমবাইব করলাম সাধনার মধ্য দিয়ে, অভ্যাসের মধ্য দিয়ে, সেই গুণাগুলি যেন থেকে যায়, এগুলি নষ্ট না, এই সাধনাটা যেন নষ্ট না হয়। এই সাধনাকে আগেই নিয়ে যেতে হবে কি করে? শিক্ষার মধ্যে দিয়ে নিশ্চিতভাবে, সেরকম প্রজ্ঞাবান মানুষের কাছে নিজেকে আত্মসমর্পণ করার মধ্যে দিয়ে, অভ্যাসের মধ্যে দিয়ে। কিন্তু তারা দেখলেন এসব, তারা আজ থেকে 8-10 বছর আগে থেকে তারা অবজার্ভ করছেন, অবজারভেশনের মধ্যে দিয়ে তারা এই বিজ্ঞানের সত্যতাকে তারা উপলব্ধি করলেন যে কিছু মানুষের মধ্যে এই প্রবণতা খুব প্রবল দেখা যাচ্ছে, গ্রহণ করার, নতুনকে জানার, পরিবেশকে জানার, সবাইকে বেঁচে থাকার প্রবণতা কিছুর মধ্যে দেখা যাচ্ছে। একটা জন্মগত ইনস্টিংক্টিভলি তাদের মধ্যে এই গুণগুলি দেখা যাচ্ছে। আবার কিছুর মধ্যে দেখা যাচ্ছে না, তার হয়তো পূর্বপুরুষরা করে এসছে, হঠাৎ করে দেখা গেল যে নেক্সট জেনারেশন থেকে বা কয়েক জেনারেশনের মধ্যে সেটা হারিয়ে গেল, শেষ হয়ে গেল। আবার অবজার্ভ করা আরম্ভ করলেন, জেনারেশন আফটার জেনারেশন। এর মধ্যে দিয়ে তারা দেখলেন যে প্রপার ম্যাচিং বিটুইন মেল অ্যান্ড ফিমেল, এইটা যদি ঠিক মতো না হয়, দ্য কোয়ালিটি দ্যাট হিজ ফাদার অর forefathers have acquired will not continue in evolutionary form. That will destroy. That there was a science behind it. যে ইউজেনিক সায়েন্স সেটাকে তারা আবিষ্কার করে বার করলেন যে না, প্রত্যেক মানুষের মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, আবার বৈশিষ্ট্যের কিছু কিছু গ্রুপিং আছে। One class of people, they can think, they can go for research, they like to teach the people, they love to learn. There is a class of people those have innate tendency of these kinds of jobs. There are certain people who have inborn qualities to protect, to nurture, to manage, to control, to impart laws, etc., etc. তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা বিশেষ করে প্রমিনেন্ট দেখা যাচ্ছে এই কোর্স অফ ইভলিউশন অফ সোসাইটির মধ্যে দিয়ে। এটা তারা অবজার্ভ করলেন। এভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছু লোক ইকোনমিক অ্যাক্টিভিটিসকে খুব ভালোভাবে তারা ম্যানেজ করতে পারেন, তাদের মধ্যে একটা নর্মাল টেন্ডেন্সি রয়েছে, স্বাভাবিক তারা এই অকুপেশনকে অপ্ট করেছেন বলে এই 4 ক্লাসেস অফ ডিভিশন অফ লেবার, এটাকে যেন এই কোয়ালিটি যেন মেনটেইনড হয়, আরও ইভলভ হতে পারে, তার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে দিয়ে এসে গেল বর্ণাশ্রম ব্যবস্থা, যেটা আজকের দিনে আমরা বলি কাস্টিজম ইত্যাদি ইত্যাদি বলেন, বিভিন্ন লয়ের মধ্যে দিয়ে এটাকে ডিসকার্ড করি। আমরা এই নিয়ে অনেক চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় এই সায়েন্সটাকে তুলে ধরার জন্যে। খুব অবাকভাবে আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা এই নিয়ে গবেষণা করেন তাদের বক্তব্য, সায়েন্টিফিক্যালি ইট ইজ কারেক্ট, নো ডাউট, the theory that you are presenting scientifically absolutely correct, naturally absolutely correct, biologically absolutely correct, but in social context, present social context, we cannot make it a law.
We believe it may create an social discrimination. কিন্তু আমরা ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, 200 BC আগে পর্যন্ত 5000 বা 7000 বছরের ইতিহাসও যে আমরা বার করার চেষ্টা করছি, ইন্দো আরিয়ান সোসাইটি, কালচারাল গ্রোথ, কালচারাল ডেভেলপমেন্ট, কালচারাল ইভলিউশন, তার প্রকাশ, তার অ্যাপ্লিকেশন, তার রেজাল্ট আমরা যা দেখেছি, by that period India became the center of knowledge of the world to the world. ইতিহাস বলছে কথা, অস্বীকার করতে পারি না। All the visitors who visited in those periods, মেগাস্তেনিস থেকে শুরু করে হিউয়েন-সাং, ফাহিয়েন, তাদের যে ডকুমেন্টস, যে সোশ্যাল সিস্টেমের কথা বলছে, যে সমাজ ব্যবস্থার কথা বলছে, যে গ্লোরিফাইড সোশ্যাল সিস্টেমের কথা বলছে, ইকোনমির কথা বলছে, সোশ্যাল ম্যানেজমেন্টের কথা বলছে, মানুষের ইকোনমিক স্ট্যান্ডার্ডের কথা বলছে, ল অ্যান্ড অর্ডারের কথা বলছে, ওগুলো দেখলে বিশ্বাস হয় না এরকম সোসাইটি ছিল। হোয়াট ওয়াজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট? এই লগুলো তারা ভীষণভাবে পালন করতেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই লগুলোকে আজকের মতন করে তুলে ধরলেন। উইজডমকে কেন মেনে চলতে হবে, যেটাকে আমরা বলি দীক্ষা। মানুষের মধ্যে একটা ইনার টেন্ডেন্সি, আই এম নট টেকিং দ্য টাইম না, এম আই টেকিং দ্য টাইম? ইটস ওকে, ওকে, নো, ইট ইজ ওকে, লিভ ইট। কেন এর হচ্ছে কি বিজ্ঞান আছে? দীক্ষা 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 বলছে, এর দীক্ষা মানে কি একটা কেন গুরু টুরু নিয়ে ধূপ ধুনো দেখাতে হবে, রিচুয়ালসের মধ্যে ফেরতে যাবো না। সে বিগ সাইকোলজি বিহাইন্ড ইট, এগুলো নতুন করে রিভিল হলো ওনার কাছে দেশে, এগুলো জানতাম না আমরা। মানুষের মধ্যে আছে একটা যুক্ত হবার আবেগ। এই যে একটা এত বড় একটা এম্পায়ার গড়ে উঠেছে দাদার মাধ্যমে, তার সাথে পরিচয় হয়নি আমার। ডক্টর সুব্রত দত্ত বিশাল কাজ করেছেন তিনি। এত বড় যে তিনি কাজ করলেন, তার মধ্যে একটা টেন্ডেন্সি আছে টু ফুলফিল সামথিং, কিছু একটা প্রাপ্তি করতে হবে, কিছু একটা করতে হবে, এছাড়া হয় না এই জিনিস। তার মা বাবাকে প্রণাম করতে হয় আমাদের। তিনি শুধু শিক্ষার মধ্যে দিয়ে পেয়েছেন তা নয়, তিনি যে পেয়েছেন তার মাতা পিতার দয়াতে পেয়েছেন, সেটাকে তিনি নার্চার করে আরো বাড়িয়ে তুলেছেন। এই বিজ্ঞানটিকে আমরা মানব না, এই সত্যটাকে মানব না। তো এর মধ্যে আছেটা কি, কেন গ্রহণ করতে হয় তাদের? ওই যে বললাম, হিউম্যান হ্যাজ অ্যান ইনার টেন্ডেন্সি টু বি ইউনিফাইড। ইউনিফিকেশনের একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে থাকে, একটাকে পেতে চায়, তার সাথে সে যুক্ত হতে চায়। সেটা নেম ফেমও হতে পারে, মানি হতে পারে, ব্যক্তি হতে পারে, নারী হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, শিক্ষক হতে পারে, নেতা হতে পারে। যেমন জায়গায় যুক্ত হব, যেমন দিকে আমার টেন্ডেন্সি হবে, তেমনই আমার গ্রোথ হবে। এটাও একটা বিজ্ঞান। আমাদের যে জন্ম হয়, দুটো মেরুর স্পার্ম আর ওভামের মিলনের মধ্যে দিয়ে, ওখানেই অনুসূত হয়ে যাচ্ছে, ওখানেই থেকে যাচ্ছে যে যুক্ত হবার আবেগের যে প্রবণতা, ট্রিমেন্ডাস আর্জ তৈরি হয় সেখানে। তার মধ্যে থেকে একটা যখন তৈরি হয়, তখন একটা ইনস্টিংক্ট তৈরি হয়, তার মধ্যে একটা অ্যাফিনিটি তৈরি হয়। সেই ইনস্টিংক্টের উপর দাঁড়িয়ে থাকে নানা রকম ব্যক্তিত্ব তৈরি হয়। সেই ইনস্টিংক্টটা ফুটে ওঠে কিভাবে? আবার এসে যাচ্ছে ওই দিকে, হু ইজ দ্য মেকার অফ দিস instinct, ma, stree. If there is proper biological and psychological compatibility, and if they have higher tenacity to fulfill something great, the parameter of greatness is how much I can fulfill the whole society without depriving anyone. সেটা পুরুষোত্তমের
সাথে যুক্ত হয়েই হতে পারে। এই দুটো জিনিস, এই তিনটে জিনিস যখন এর কম্বিনেশন হবে, ন্যাচারালি the zygote will be an of high potentials. এই বিজ্ঞানটাকে আমরা অস্বীকার করতে পারি না। বৈজ্ঞানিকরাও এই কথা বলছেন, আবার তারা বলছেন বোকার, বলবো না তাদের বোকা, নিশ্চয়ই তারা বিরাট, এই করতে গেলে সমাজে অসুবিধার সৃষ্টি হতে পারে, আপনি ডিসক্রিমিনেশন করে দিতে পারেন না, তাই আমরা এগুলোকে, ডেমোক্রেসির মধ্যে এই জিনিসটা এলো না। কিন্তু ইতিহাস বলছে সেখানে কি ডেমোক্রেসি ছিল না? তারা বলছেন তো কোনো অসুবিধা ছিল না, কোনো রকমের ডিসক্রিমিনেশন ছিল না, কোনো রকমের সাংঘাতিক সোশ্যাল পিসফুল সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে সেটা এগিয়ে গেছিল। এবং দীক্ষার মধ্যে তিনি বলছেন যদি সভ্যতাকে বাঁচাতে হয় এই দীক্ষার প্রয়োজন আছে, মানুষের সাথে অ্যাটাচ হওয়ার প্রয়োজন। অটোমেটিক্যালি আওয়ার আনঅ্যাডজাস্টেড ইনস্টিংস কমপ্লেক্সেস উইল বি রেগুলেটেড টু ফুলফিল দ্য গ্রেট পারপাস অফ লাইফ। তার সাথে তিনি বলছেন শিক্ষার প্রয়োজন আছে। ওই যে তারা যে আবিষ্কার করেছিলেন আজ থেকে এত বছর আগে, বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে হাজার বছরের অভিজ্ঞতার দৃষ্টিতে কনসাইজ ক্যাপসুল ফর্মে করে দিলেন শিক্ষাটা কি? তিনি বলছে শিক্ষাতে আনতে হবে এলিভেটেড ইন্টেলেকচুয়ালিজম। আজকে আমরা অন্টারপ্রেনিয়র ইত্যাদি বলি, বেকার সমস্যার কথা বলি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না তার কথা বলি, শ্রমিক মালিকের বিরোধীর কথা বলছি, সমাজবাদ চলবে না পুঁজিবাদ হবে, না পুঁজিবাদ বদলে সমাজবাদ হবে, মার্কসিস্ট সোশ্যালিজম হবে না লিবারেল সোশ্যালিজম হবে, কি হবে? এই নিয়ে একটা বিশ্বময় দ্বন্দ্ব, কখনো একটা মতবাদ এগিয়ে আসছে, কখনো একটা মতবাদ এগিয়ে আসছে, চলছে। এর টোটাল সমাধান তিনি দিলেন। একে আপনি একটা সকল আধ্যাত্মিক পুরুষ বলবেন? শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মডেল তিনি দিলেন, যে বিজ্ঞানটা তিনি দিলেন, তার ভিতরে যে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, সে প্রতিটি মানুষকে শিক্ষা এমনভাবে শিক্ষিত করে তুলতে হবে, শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা সিস্টেম আনতে হবে যেন ছোটবেলা থেকে ছেলেরাই যে ছেলেটি খেলছিল ওই টয় ব্যাটারি ট্যাটারি ইত্যাদি, এইটা হলো স্বাভাবিক প্রবণতা ছোটদের। আমরা কি করি? ওগুলোকে সরিয়ে দিয়ে বলে যে ব্যাগের বোঝা চাপিয়ে দিয়ে বলে যাও স্কুলে যাও, স্কুলে গিয়ে বসে থাকো, যেমন পড়াচ্ছে তেমন পড়ো। ঠাকুর যে এটা সময় নয়, তাকে ওই খেলার মধ্যে দিয়ে বোঝাতে হবে, তাকে খেলনা দাও, খেলনার মধ্যে দিয়ে তাকে ফিজিক্সের ল, ম্যাথমেটিক্সের ল, জিওগ্রাফি, হিস্ট্রি বুঝিয়ে দিতে পারো, সে জীবনে ভুলবে না। তার উপরে দাঁড়িয়ে যখন তাকে থিওরি পড়াবে, সে মাস্টারম্যান হয়ে যাবে। ও সেখানেই হয়ে গেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে বীজ মন্ত্র। এর ওপরে দাঁড়িয়ে থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংগুলি যে স্কুলের সাথে সাথে ছোটো ছোটো দিয়ে দেওয়া হয়, একটা 16-18 বছরের বয়সের মধ্যে একটি ছেলেও একটি মানুষও কিন্তু বেকার থাকবে না, গ্যারান্টি। সেটা তিনি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন পাবনা আশ্রমেতে, কিন্তু রাজনৈতিক কারণে সেই সুযোগ নষ্ট হয়ে গেল, দেশ বিভাজিত হয়ে গেল, তার সমস্ত পরিকল্পনাগুলো নতুন করে তাকে আবার গড়ে তুলতে হলো। তখন মানুষকে বাঁচানোটা প্রাইমারি গোল হয়ে গেছিল, ওই প্রজেক্টগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারা চেষ্টা করছে ওরা সেই জিনিসটাকে আবার নতুন করে রিভাইভ করা। বিশ্ববিজ্ঞান কেন্দ্র যে গড়া হয়েছিল, ঠাকুর করেছিলেন, এখানে তার উদ্দেশ্য ছিল এই ইন্ডাস্ট্রিয়াল টেকনিকগুলোকে আবিষ্কার করে মানুষের কাছে ডেমনস্ট্রেট করা। সেগুলো আবার চিন্তা ভাবনার মধ্যে আনা হচ্ছে। এর মধ্যে দিয়ে কী হবে? প্রতিটি মানুষ যদি নিজের যোগ্যতার উপর দাঁড়িয়ে কিছু করতে পারে, তার জীবন্ত এক্সাম্পল হল চায়না। চায়নার পলিটিক্যাল পলিসি যাই হোক, তাদের ফরেন পলিসি যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু এক বাক্যে সারা পৃথিবী স্বীকার করবে চীন যে ইকোনমিক মডেল আমাদের সামনে তুলে ধরেছে, আজ থেকে 100 বছর আগে ঠিক সেম মডেল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তুলে ধরেছিলেন। প্রতিটি ঘরে ঘরে ইন্ডাস্ট্রি, বিগার ইন্ডাস্ট্রিকে তুমি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে কি হবে? প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যদি এফিশিয়েন্ট হয়ে যায়, দেন
the capitalist will be bound to come to them to compromise. ক্যাপিটালিস্টরাই তার সাথে কম্প্রোমাইজ করতে আসবে, শ্রমিককে কম্প্রোমাইজ করতে যেতে হবে না, দাদা আমাকে, আমি এত কম পয়সা খেটে দাও, আমাকে দিয়ে দিন। বিকজ দে উইল বি ইন ক্রাইসিস, তাদের লোক দরকার, বেশি টাকার বিনিময়ে তখন তাদের কাজ তারা নেবে। এর মধ্যে দিয়ে ইকোনমিক গ্রোথ যেমন হবে, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল গ্রোথ তেমন হবে, সায়েন্টিফিক অ্যাপটিটিউডও গ্রোথ। ঘরে ঘরে যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, আমার কাজ এটা, আমাকে করতে হবে, এরকম একটা, এটাকে তিনি বলছেন সমাজতন্ত্র, সোশ্যালিজম, যেখানে নেশন বা স্টেটের আধিপত্যে থাকতে হচ্ছে না, যেটা সোভিয়েত করতে গিয়েছিল, করেছিল 20 বছরের বিশাল ইতিহাস করেছিল, তারপরে এটা আবার ডাউনফল হয়ে গেল। কেন? সেই মডেল কেন ফেল করে গেল? সবটাই সরকার করে দেবে, সবটাই তার দায়িত্ব, খাওয়া পড়া, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, তাহলে সরকারি যখন করে দেবে আমার করার কি দরকার? কয়েক জেনারেশন পর আস্তে আস্তে সেই ঢিলেমি এসে গেল, সব দিক দিয়ে আস্তে আস্তে ডাউনফল হয়ে গেল। এটা রকেট গ্রোথ হয়েছিল, কিন্তু সেটা আবার ফল করে গেল, আবার পুঁজিতন্ত্র ঢুকে পড়ল। এটা কারণ জয় বা পরাজয় নয়, আসল জায়গাটা হাতে, এখানে এই শিক্ষাটা ঠাকুর করতে চেয়েছিলেন। তারপর সাথে সাথে বললেন বিবাহ, যেটাকে এক্ষুনি আমরা আলোচনা করলাম, আমার বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না সেই বিষয়ে। এই তিনটার উপর দাঁড়িয়ে যদি সোসাইটিকে আমরা দেখি, এই আর্য কৃষ্টির বিবর্তনের ইতিহাসের নির্যাসটাকে তিনি একটা বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনের মধ্যে দিয়ে তিনি তুলে ধরলেন। আইন যাই বলুক, গণতান্ত্রিক অধিকার যাই বলুক, বর্তমান হিউম্যান রাইটসের তারা যাই বলুক, কিন্তু যেটা বিজ্ঞান সেটা বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে দিয়ে যে সত্য উঠে আছে, সত্যকে আমরা অস্বীকার করতে পারি না। এবং এগুলি প্রতিটি যে সত্য, এই প্রতিটি ব্যাপার প্রাকৃতিক ইতিহাসের বিবর্তনের ফল। এটা মানুষ তৈরি করে দিয়ে যায়নি, মানুষ আবিষ্কার করেছে, ঋষিরা আবিষ্কার করেছিলেন। সেই আবিষ্কার করা সত্যকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান যুগে নতুন করে বিজ্ঞানের ভিত্তিতে মানুষের সামনে তুলে ধরলেন। যদি ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে এবং বিশ্ব মানবতাকে যদি বাঁচাতে হয়, তাহলে এই মডেল ছাড়া উপায় নেই। বন্দে পুরুষোত্তম।